আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য টাইগার দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক শান্ত সহ অধিনায়ক তাসকিন বাদ পড়েছেন সাইফুদ্দিন। 2 দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে হবে আলোচনা। ডোনাল্ড লু নিজের প্রয়োজনে এসেছেন, সরকার আমন্ত্রণ জানায়নি মন্তব্য ওবায়দুল কাদেরের। লুর বার্তা নিয়ে বিএনপির আগ্রহ নেই বললেন জয়নুল আবেদিন ফারুক। শেষ হচ্ছে দীর্ঘ অপেক্ষা। কুতুবদিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সোমালীয় জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আবদুল্লাহর 23 নাবিক। সড়কে পরিবহনের নতুন গতিবিধি চালুর ফলে কমবে দুর্ঘটনা, বলছে আইনশৃঙ্খলা বাহিনী। লেন ব্যবস্থা না থাকায় নীতিমালা মেনে চলা কঠিন হবে, মন্তব্য বিশেষজ্ঞদের। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। এবারে বিস্তারিত। অবশেষে অপেক্ষার অবসান। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দুপুরে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সহ অধিনায়ক তাসকিন আহমেদ। দলে আছেন সৌম্য সরকার, লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকির আলী অনিক। স্পিনার হিসেবে রয়েছেন শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম ও রিশাদ হোসেন। টাইগাররা 4 পেসার নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। তাসকিন সহ স্কোয়াডে রয়েছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। দলের সঙ্গে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে আফিফ হোসেন ও হাসান মাহমুদকে। বাদ পড়েছেন সাইফুদ্দিন। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ রিশাদ হোসেন, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। এই দলটির সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে 2 জন খেলোয়াড় যাচ্ছেন। তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব। এবং উল্লেখ্য যে বিশ্বকাপের আগে ইউএসের সঙ্গে আমাদের 3টি টি-20 ম্যাচের সিরিজ আছে। সেখানে এই দলের সঙ্গে সংযুক্ত 2 জন ট্রাভেলিং রিজার্ভও সেখানে অংশগ্রহণ করবে। 2 দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তরে আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক মাসুদুল আলম এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। লুর এ সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি সে দেশের পররাষ্ট্র দপ্তর আরোপিত ভিসা নীতি ও র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা করবে ঢাকা। সফরে ডোনাল্ড লু বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে। দর্শক, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর কর্মসূচির বিষয় জানাতে এই মুহূর্তে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনা হীরা। হীরা, সফরের প্রথম দিনে আজ ডোনাল্ড লুর কর্মসূচির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে?
জানেন যে ডোনাল্ডো ঢাকায় সফর করছেন এবং আপনাকে একটু সফর সম্পর্কে জানিয়ে রাখি, এটি একটি ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে কিন্তু তিনি ঢাকায় এসেছেন এবং এর আগে তিনি ভারত এবং শ্রীলঙ্কায় কিন্তু সফর করেছেন এবং এই সফরের যেটি কার্যক্রম সেটি কিন্তু আপনি জানেন উর্মি, এবার কিন্তু আমাদের জলবায়ু নিরাপত্তা এবং আমাদের দুদেশের ওয়াশিংটন এবং ঢাকার যে সম্পর্ক সেই সম্পর্ক বৃদ্ধি করতে কিন্তু ডোনাল্ডো ঢাকায় এসেছেন। আপনি জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হলেন তখন কিন্তু জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু স্বাগত জানিয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে দ্বিপক্ষীয় সম্পর্ক সেটি কিন্তু আরো জোরদারের কথা বলেছিলেন এবং তারই একটি ধারাবাহিকতায় কিন্তু তিনি ত্রিদেশীয় সফরে বাংলাদেশকে কিন্তু তিনি রেখেছেন এবং বাংলাদেশে তিনি সফর করছেন এবং সফরে সকালবেলায় আপনি জানেন যে পিটার হাস এবং আমাদের যিনি রয়েছেন তিনি আমাদের পররাষ্ট্র সচিব কিন্তু তাকে স্বাগত জানিয়েছিল এবং পাশাপাশি উর্মি আপনাকে একটু বলি, এই মুহূর্তে আমরা যেই ভবনটির নিচে আছি সেটি হচ্ছে পিটার হাসের বাসভবন এবং 3:15 নাগাদ কিন্তু ডোনাল্ডো এই পিটার হাসের বাসভবনে তিনি আসবেন, এটি কিন্তু আমরা জানি। এবং এর বাইরে যদি আপনাকে বলি, এছাড়াও আরো নানা ধরনের কার্যক্রম কিন্তু এখানে রয়েছে, যেমন আজকে তিনি বিকেলবেলা কিন্তু ইয়েতে যাবেন, বিকেলবেলা তিনি আমেরিকান ক্লাবে যাবেন। এর বাইরেতে তিনি আমাদের যে সালমান এফ রহমান রয়েছেন সেই সালমান এফ রহমানের সঙ্গে কিন্তু তিনি নৈশভোজ করবেন সন্ধ্যায়। তো এছাড়া মনে করেন আজকে উর্মি কার্যক্রম তেমন একটা নেই। আগামীকাল যে কার্যক্রমগুলো রয়েছে, তিনি বন ও পরিবেশ মন্ত্রীর সঙ্গে দেখা করবেন, পাশাপাশি তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, পররাষ্ট্র সচিবের সঙ্গে তিনি দুপুরে তিনি আহার করবেন রাষ্ট্রীয় অতিথি ভবনে। এর বাইরে যদি আপনাকে বলি যে উনি বাংলাদেশে আসার আগেই কিন্তু পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে জানিয়েছিলেন যে আমাদের রোহিঙ্গা যে সংকটটি রয়েছে এটি নিয়ে কিন্তু তিনি কথা বলবেন এবং রোহিঙ্গাদের আরো বেশি ডোনেশন দেওয়া যায় কিনা এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হবে। তো অর্থাৎ আমরা সার্বিকভাবে যদি উর্মি বলি যে ডোনাল্ডোর এই সফরটি কিন্তু রাজনৈতিক বা অন্যান্য নতুন কোনো এজেন্ডা কিন্তু বাস্তবায়নের জন্য অনেকটাই নয়, কারণ এই সফরটি অনেকটাই রুটিন মাফিক সফর এবং এই সফরে ডোনাল্ডো বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেটিকে আরো দৃঢ় করতে চায়। তো উর্মি, আমার কাছে এখন পর্যন্ত ডোনাল্ডোর সফরের এতটুকু সর্বশেষ ছিল। হীরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর কর্মসূচির বিষয়ে সর্বশেষ জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আমিনা হীরা। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নিজেদের প্রয়োজনে বাংলাদেশে এসেছেন, তাকে সরকার আমন্ত্রণ জানায়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ডোনাল্ড লু সফরে আসলেও মার্কিন নিষেধাজ্ঞা কিংবা ভিসা নীতি সহ অন্যান্য বিষয়ে সরকার ভাবছে না। বাসগুলো এখন রাস্তায় চলে, এর মধ্যে একেবারে আনফিট সেগুলো আমরা ডাম্পিং করে থাকি। নির্বাচন নিয়ে বিএনপির ষড়যন্ত্র সফল হয়নি, তাই তারা আজ ইসরায়েলের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে প্রেস ক্লাবে স্বাধীনতা পরিষদের সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে এই অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি ইসরায়েলের দোসর, আন্তর্জাতিক চক্র ও ইসরায়েলের সাথে মিলে বাংলাদেশের বিরুদ্ধে দলটি ষড়যন্ত্র করছে, এমন তথ্য রয়েছে বলেও জানান হাসান মাহমুদ। এই বিএনপি জামাত ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করে, অথচ আজকে 7 মাসের বেশি ফিলিস্তিনিদের উপর গণহত্যা হচ্ছে, ফিলিস্তিনে গণহত্যা হচ্ছে, নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। 35,000 যাদেরকে হত্যা করা হয়েছে তার মধ্যে 70% নারী ও শিশু। এটির বিরুদ্ধে একটি শব্দ বলে নাই, বরং নির্বাচন ভণ্ডুল করার তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তারা এখন আন্তর্জাতিক ইসরায়েলি ইহুদি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে কারো কাছে কোনো জবাবদিহিতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, জোর করে ক্ষমতায় টিকে থাকা বেশি দিন সম্ভব হবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডোনাল্ড লু নিয়ে আওয়ামী লীগ উৎসাহিত, তার বার্তা নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলেও জানান বিএনপির এই নেতা। উৎসাহিত আমরা নয়,
নিয়ে উৎসাহিত আপনারা কি বার্তা নিয়ে আসছে সেটা আপনারাই জানেন, আমাদের জানার কথা নয়, কারণ আপনারা অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতায় বসে আছেন। শেষ হচ্ছে দীর্ঘ অপেক্ষা। আজ নিজ নিজ পরিবারের কাছে ফিরছেন সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত 23 নাবিক। জিম্মি নাবিকদের দেশে ফেরার খবরে নাবিকদের পরিবারেও খুশির জোয়ার। সবাই তাদেরকে বরণের অপেক্ষায়। নাবিকদের নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজটি কুতুবদিয়া বহির্নোঙরে ভিড়ে গতকাল বিকালে। সেখানে চুনাপাথর খালাস কার্যক্রম শেষে সকালে কুতুবদিয়া থেকে 23 নাবিককে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে এমভি জাহানমণি 3 নামে একই কোম্পানির আরেকটি জাহাজ। দুপুরের পর যে কোনো সময় চট্টগ্রাম বন্দরে এনসিটিতে পৌঁছাবেন নাবিকরা। সেখানে তাদের বরণ করে নেবে পরিবার ও স্বজনরা। সড়ক দুর্ঘটনায় আহত নিহতের সংখ্যা কমিয়ে আনতে গত 5 মে সড়কে নতুন বিধিনিষেধ সংযোজন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। যে নির্দেশিকা মতে সড়ক ভেদে প্রাইভেট কার ও বাসের সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ঘন্টায় 80 কিলোমিটার এবং মোটরসাইকেলে ঘন্টায় 60 কিলোমিটার। তবে শহরে সর্বোচ্চ 30 কিলোমিটার গতিতে চলবে মোটরসাইকেল ও 3 হুইলার। এই নির্দেশনা কতটুকু মানা হচ্ছে? নুসরাত শারমিনের বিশেষ রিপোর্ট। বিদায়ী বছর 2023 সালে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬,২৬১টি, যার মধ্যে প্রাণ হারিয়েছেন ৭,৯০২ জন এবং আহত হয়েছেন ১০,৩৭২ জন। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত আহতের সংখ্যা কমিয়ে আনতে মোটরযানের গতিসীমা সংক্রান্ত আইন 2024 জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, যেখানে যানবাহন ভেদে আলাদা আলাদা গতিসীমা বেঁধে দেওয়া হয়েছে। গতিসীমার এই নিয়ম দুর্ঘটনা কমিয়ে আনলেও যানজটের পাশাপাশি জনদুর্ভোগ বাড়িয়ে দিবে বলে ধারণা জনসাধারণের। অন্যান্য গাড়ির গতিসীমা বেশি হওয়ার কারণে ভোগান্তি আর কিংবা দুর্ঘটনা বাড়ার সম্ভাবনাই বেশি। এই নিয়মে চলতে গেলে আলাদা রাস্তা লাগবে, রাস্তাটা বাড়াইতে হবে। দুর্ঘটনা তো কিছুটা কমতে পারে যেহেতু গাড়ি স্পিড কম, কিন্তু জ্যাম বাড়বে। যত গতি তত ক্ষতি উল্লেখ করে এ নীতি কার্যকর করলে সড়কে প্রাণহানির সংখ্যা অনেকাংশে কমে আসবে বলে মন্তব্য করেছেন পুলিশের এই কর্মকর্তা। সড়কে যে গতির নীতিমালা একটি নির্দিষ্ট গতি বেঁধে দিয়েছে। একটি কথা আছে যে স্পিড কিলস, তার অর্থ হচ্ছে যত গতি তত ক্ষতি। যদি আপনি সায়েন্সের ব্যাখ্যায় যান, কোনো বস্তুর ভরবেগ যত বেশি তার দ্বারা ক্ষতির পরিমাণ তত বেশি। এখন একটা সাইকেল যদি 10 কিলোমিটার বেগে এসে একটি মানুষকে ধাক্কা দেয়, আর একইভাবে যদি একটি ট্রাক 10 কিলোমিটার বেগে এসে ধাক্কা দেয়, দুটোর ক্ষতির পরিমাণ তো ভিন্ন। এজন্য আমার মনে হচ্ছে যে এই গতির নীতিমালাটা আমাদের জন্য ইন দ্য লং রান সুফলতা বয়ে আসবে। উন্নত দেশে পর্যাপ্ত পরিমাণে লেন ব্যবস্থা থাকায় এই নীতিমালা মেনে চলা সহজ, যা আমাদের দেশে একেবারেই অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সাথে নীতি নির্ধারকদের প্রকৌশলগত জ্ঞানের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যারা এই নীতিমালার পিছনে কাজ করেছেন তারা ওই প্রকৌশল যে জ্ঞানটা থাকার কথা, সেখানে তাদের দুর্বলতা আছে। ধারণাটা আসলে স্পষ্ট না। একই লেনে 4 ধরনের যানবাহনের 4 ধরনের গতিসীমা, তো সেটা তো আরও গতির তারতম্য বাড়াচ্ছে। আপনি 4 ধরনের যানবাহনের যদি 4 ধরনের গতিসীমা দিতে চান, তাহলে কমপক্ষে সড়কে আমার 4টা লেন থাকতে হবে এবং এখানে লেন ডিসিপ্লিনটা এটা নিশ্চিত করতে হবে। এটা আসলে আমার দুর্ঘটনা কমাবে না, বরং আমি যেভাবে দেখছি যে আমাদের অর্থনীতির যে চাকা, সেই চাকা একটা হালকা ব্রেক চাপার চেষ্টা চলছে। যানবাহন ভেদে গতিসীমার যে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে তা অচিরেই সুফল বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তারা জানিয়েছেন এই নীতি উন্নত দেশে কার্যকর হলেও বাংলাদেশের ইকোসিস্টেম অনুযায়ী একেবারেই অবাস্তব। সেই সাথে প্রকৌশলগত জ্ঞানের অভাব রয়েছে নীতি নির্ধারকদের, এমন মন্তব্য করছেন তারা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রায় ৩,৫০০ পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক শরীফুল আলম এই তথ্য জানান। আগামী ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৩ ও সংশ্লিষ্ট আইন মেনে নির্বাচন পর্যবেক্ষণের জন্য কমিশনে নিবন্ধিত ২৩টি পর্যবেক্ষক সংস্থার ২৭৮ জন এবং স্থানীয়ভাবে ৩,২০৭ জন পর্যবেক্ষককে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কার্ড নির্বাচন কমিশন কার্যালয় থেকে দেয়া হবে। স্থানীয় পর্যবেক্ষকদের কার্ড ও স্টিকার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রদান করা হবে বলেও জানায় নির্বাচন কমিশন। এসএসসি পরীক্ষায় গাইবান্ধা সুন্দরগঞ্জের ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাশ করতে পারেনি কোনো শিক্ষার্থী।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টির পাশাপাশি অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রধান শিক্ষকের দাবি, বাল্যবিবাহের শিকার এবং বিদ্যালয়ে অনিয়মিত হওয়ায় এমন লজ্জাজনক ঘটনা ঘটেছে। প্রতিনিধি শফিকুল ইসলাম অবুঝের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। রবিবার চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। গাইবান্ধায় চলতি বছরে পাশের হার ৮২.৩৫%, কিন্তু এত ভালো ফলের পরও জেলার সুন্দরগঞ্জের ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাশ করতে পারেনি কোনো শিক্ষার্থী। বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থী পাশ না করায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে উপজেলা জুড়ে। বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশের পাশাপাশি শিক্ষকদের ক্লাস নিয়মিত না করানোর অভিযোগ করেছেন অভিভাবকরা। যে আমরা ৩-৪টা করে প্রশ্ন উত্তর দিলাম, তাহলে আমরা ফেল করতাম। আমরা পুরো ৭টার মধ্যে ৭টা করে কারেক্ট করছি, তো আমরা কিভাবে ফেল করব? আমার পরীক্ষা অনেক অনেক ভালো হয়েছে ভগবানের কৃপায়, আমার পরীক্ষা খারাপ হয়নি। তবুও আমাদের যে এরকম একটা অবস্থা করলে আমরা বুঝতে পারিনি আমাদেরকে কেন ফেল করা হবে, আমাদের স্কুলে একটা স্টুডেন্টও কেন পাস করতে পারবে। 14 শিক্ষার্থীর 9 জন গণিতে ও 5 শিক্ষার্থী ইংরেজিতে অকৃতকার্য হয়েছে। শিক্ষকদের দাবি, এসএসসি পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে 8 জনই বাল্যবিয়ের শিকার হয়, কেউ নিয়মিত ছিল না। বাকি 6 জন কখনো স্কুলে আসেনি। আমরা তখন থেকে শিক্ষা কার্যক্রম চালাচ্ছি, আমরা প্রতিষ্ঠিত শিক্ষক, কিন্তু এরকম বিপর্যয় হবে আমরা জানি। আমি আমার যতটুকু সময় অনুযায়ী যতটুকু ক্লাস হবে ততটুকু নিয়েছি এবং আন্তরিকতার সাথেই নিয়েছি। অভিভাবক, সচেতন অভিভাবক এখানে শিক্ষার্থী দিতে চায় না। আমরা অনেক জোর বলবো, অনেক বাড়ি বাড়ি ঘুরি, যে কটা শিক্ষার্থী নিয়ে আসি তাদেরও আবার বিবাহ হয়ে যায়। তার মধ্যে এবার 8 জনের বিয়ে হয়, 14 জনের মধ্যে আবার 8 জনের বিবাহ হয়ে গেছে। এই যাদের বিবাহ হয়েছে তারা অনিয়মিত স্কুল আসতো। শিক্ষার্থীরা আমার সাথে গতকাল যোগাযোগ করছে, আজকে তারা স্কুলে আসছিল। তারা বলছে, স্যার আমরা পরীক্ষা যেভাবে দিচ্ছি তাতে আমাদের ফেল করার কথা না, আমরা ভোট চ্যালেঞ্জ করবো এবং আমরা আশা করতেছি যে আমাদের রেজাল্ট ভালো হবে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে না পারায় এলাকা জুড়ে চলছে সমালোচনা। শিক্ষক ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছে সুশীল সমাজ। ঘটনার প্রেক্ষিতে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা বিভাগ। সেখানে জানা গেছে যে 14 জন শিক্ষার্থীর মধ্যে 14 জনই ফেল। আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক যেভাবে ব্যবস্থা নিতে হবে আমরা সেভাবে ব্যবস্থা নেব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া দলের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে ডিবি কার্যালয়ে সংস্থাটির প্রধান হারুনুর রশিদ সাংবাদিকদের জানান, পার্বত্য জেলায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত ছিল গ্রেফতার এ 3 জঙ্গি সংগঠনের সদস্য। বান্দরবন, খাগড়াছড়ি বসবাসকারী যে বন সম্প্রদায়ের কতিপয় বিভ্রান্ত সন্ত্রাসী দ্বারা গঠিত কুকিচিনদের সাথে সহযোগিতা হয় জামাতুল আনসার হিন্দাল শারকিয়া। এরা প্রচুর অর্থের বিনিময়ে কুকিচিনের সন্ত্রাসীরা হিন্দাল শারকিয়াদের সদস্যকে কীভাবে বৈরী পরিবেশে সার্ভাইভাল করতে হয়, আনআর্ম কমব্যাট, এসএল রাইফেল পরিচালনা, এক্সপ্লোসিভ ডিভাইস তৈরির ব্যবহার, সিওবিতে অংশগ্রহণ ইত্যাদি সে তারা প্রশিক্ষণ দেয় এবং তাদেরকে আমরা 4 দিনের পুলিশ রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ আমরা করব। চাকুরির অভিজ্ঞতার মিথ্যা তথ্য দিয়ে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ অনুমোদন নিয়েছেন শাহ জামাল হাওলাদার। এছাড়া দুর্নীতি ও অনিয়মের অভিযোগ থাকায় আগের কর্মস্থলগুলো থেকে তিনি আনতে পারেননি কোনো ছাড়পত্র। শাহ জামালের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এনআরবি লাইফের কয়েকজন পরিচালক। কোটি কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ সম্পর্কে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ এবং অভিযুক্ত মুখ্য নির্বাহী শাহ জামালের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা প্রতিবেদকের ফোন ধরেননি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য টাইগার দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক শান্ত সহ অধিনায়ক তাসকিন বাদ পড়েছেন সাইফুদ্দিন। 2 দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে হবে আলোচনা। ডোনাল্ড লু নিজের প্রয়োজনে এসেছেন, সরকার আমন্ত্রণ জানায়নি মন্তব্য ওবায়দুল কাদেরের। লুর বার্তা নিয়ে বিএনপির আগ্রহ নেই বললেন জয়নুল আবেদিন ফারুক। শেষ হচ্ছে দীর্ঘ অপেক্ষা। কুতুবদিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সোমালীয় জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আবদুল্লাহর 23 নাবিক। সড়কে পরিবহনের নতুন গতিবিধি চালুর ফলে কমবে দুর্ঘটনা বলছে আইন শৃঙ্খলা বাহিনী। লেন ব্যবস্থা না থাকায় নীতিমালা মেনে চলা কঠিন হবে মন্তব্য বিশেষজ্ঞদের।
দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, Facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।